নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজকে আমি এমন একজন মানুষকে নিয়ে আসব যিনি এতদ অঞ্চলের সবচেয়ে পুরনো গ্রাম এবং সেই গ্রামের প্রায় ওই ফ্যামিলির অন্তত যথেষ্ট প্রবীণ মানুষ। সেই মানুষকে আপনাদের সামনে এনে টোটাল ওই গ্রাম এবং সামগ্রিক ওই ফ্যামিলির কথা আপনাদের কাছ থেকে আপনাদেরকে শোনাবো। তা আমি ডেকে নিচ্ছি সেই ব্যক্তিকে যিনি প্রবীণ একজন মানুষ আমাদের সামনে আজকে আপনাদের সকলের সামনে, আমাদের বন্ধুদের সামনে উপস্থিত হবেন। তার সঙ্গে আমরা এক্ষুনি কথা বলব। নমস্কার। নমস্কার। সন্দেশ বাংলায় আপনাকে স্বাগত। আমরা পেয়েছি ধোড়াদয়ের, করিমপুর এলাকার সবচেয়ে পুরনো গ্রাম ধোড়াদয়ের এবং ধোড়াদয়ের বিখ্যাত পরিবার সান্যাল পরিবারের একজন মানুষকে, যিনি বয়সে যথেষ্ট প্রবীণ। আমি ধোড়াদা সান্যাল, দেবপ্রসাদ সান্যাল মিলিত হচ্ছি যার সঙ্গে, তিনি হচ্ছেন পিনাকি সান্যাল। পিনাকি সান্যালের কাছ থেকে আমরা শুনব যে এই গ্রাম এবং তার ছোট ছেলেবেলার থেকে তিনি যা জেনে এসেছেন সেটা আমাদের সামনে ব্যক্ত করবেন, কারণ এর ইতিহাস অনেক পুরনো, অনেক অজানা কথাও রয়ে গেছে। কি ঠিক? একদম ঠিক। নমস্কার। প্রথমেই বলে নিই, আমার বলার বিষয়গুলোর মধ্যে অধিকাংশই হচ্ছে শ্রুতি নির্ভর। তাই জন্যে কিছু কিছু শ্রুতি নির্ভরতায় কিছু সময়ের কারণে গ্যাপ থাকতে পারে, কিন্তু আমি চেষ্টা করব তথ্য নির্ভর থাকা। তাতে প্রথম কথা বলি, আমি যখন আমাদের এই সান্যাল বংশের ইতিহাসে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে এই ধোড়াদা গ্রামে আমাদের আগমন, সান্যালদের আগমন আজ থেকে আমার 9 পুরুষ আগে শ্রী রামপ্রসাদ সান্যাল, তিনি কলকাতায় আসছিলেন নদী যোগে, নৌকা করে তখনকার দিনে, রাজশাহীর চামটা গ্রাম থেকে। চামটা গ্রামটা এই জন্য বললাম যে ওটা আমাদের বহু পুরনো ইতিহাসের সঙ্গে জড়িত। আমরা কেউ যাইনি, কারণ 9 পুরুষ আগে, বুঝতেই পারছেন অনেক দিনের ইতিহাস। এবার যখন উনি ধোড়াদা গ্রামে ওর নৌকা দাঁড় করিয়েছিলেন এবং ওখানে স্নান করছিলেন, এবার যখন স্নান করার সময় উনি ছিলেন খুব লম্বা সুপুরুষ ফর্সা মানুষ, বইতে স্নান করা দেখে ওনাকে খবর পেয়ে তখনকার ওদের সেই সময় চৌধুরী বাড়ি, যেটা আজও বর্তমান, তাদের সেই সময়কার পুরুষের যিনি মাথা ছিলেন, তার ওকে পছন্দ হয় এবং তাকে আটকে রেখে তাকে ওরা ওর মেয়ের সাথে বিয়ে দেয়। এবারে বিয়ে দিয়ে ওকে ধোড়াদা গ্রামে প্রতিষ্ঠা করে, জামাইকে প্রতিষ্ঠা করে। আর সবচেয়ে বড় বিষয় যে আজ অবধি সেই চৌধুরী বাড়ির সাথে আমাদের কোনো না কোনোভাবে পরপর বৈবাহিক সম্বন্ধ থেকেই গেছে এবং চলছে। এটা হচ্ছে আমাদের ধোড়াদা গ্রামে আগমনের ইতিহাস। এরপরে যাই, আমি যখন অনেক ছোট, আজ থেকে বহু বছর আগে, 1962-63 সালে, তখন আমার 10-12 বছর বয়স, এসেছি ধোড়াদায় প্রথম। কারণ আমার বাবার চাকরি সুবাদে কলকাতা থাকতাম। এসে যখন গ্রামে গেছি, তখন ধোড়াদা গ্রামে করিমপুর থেকে যাওয়ার উপায় ছিল দুটো। একটা হয় হচ্ছে গরুর গাড়িতে করে, আর তা নাহলে করে নদীতে নৌকা দিয়ে। বর্ষাকালে গরুর গাড়ি যাওয়াটাও খুব দুঃসাধ্য ছিল, কারণ গরুর চাকা প্রায় অর্ধেক বসে যেত। আমার স্মৃতিতে আছে, আমার মা কাকিমা ওরা সব যাচ্ছিল, চাকা বসে গেছিলো, আমরা সব ছোটো ছোটো চাকা টেনে চলেছিলাম। এবারে যখন আমরা আস্তে আস্তে পৌঁছালাম, তারপর থেকে আমরা প্রতিজ্ঞা করলাম যে বর্ষাকালে এলে আমরা নদীতে আসাই শ্রেয় হয়। তার পরবর্তী বহু মানুষের ইতিহাসে আমি সান্যাল বংশের কথা বলতে গেলে যেমন বললাম যে আমার বাবার 2 দাদা
আর মটর কাকা বা সমানন্দ সান্যাল ছিলেন ছোট কাকা বলতে হবে, আমি মটর কাকা বলতাম। এদের তিনজনের কথা বলতে হবে বিশেষভাবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নলিনাক্ষ সান্যাল। কারণ কি, আমি কাউকে ছোট না করে বলি, নলিনাক্ষ সান্যাল ছিলেন একটা স্তম্ভ। স্তম্ভ কারণ কি, আমাদের সবচেয়ে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে, সেটা হচ্ছে যখন শ্রী সুভাষ বোস কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার জন্যে লড়ছেন পট্টভি সীতারামাইয়ার সঙ্গে। হরিপুরা কংগ্রেসে লড়াই হচ্ছে সুভাষ বোস একদিকে আর পট্টভি সীতারামাইয়া হচ্ছে উল্টো দিকে। যার সীতারামাইয়াকে সমর্থন করছেন কারা? স্বয়ং মহাত্মা গান্ধী আর জওহরলাল নেহরু। উল্টো দিকে সুভাষ বোসের হয়ে প্রস্তাবনা করেছিলেন শ্রী নলিনাক্ষ সান্যাল। সেই ভোটে ভোটাভুটি হয় এবং সুভাষ বোস সেই ভোটাভুটিতে জেতেন এবং কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, সারা ভারতীয় কংগ্রেসের, হরিপুরা কংগ্রেসে। এটা রেকর্ডেড, প্রত্যেকে যে কোনো লোক খুঁজলেই পাবেন। তারপরে গান্ধীজি বলেছিলেন যে এই পট্টভি সীতারামাইয়ার পরাজয় আমার ব্যক্তিগত পরাজয়, সেই কারণে সুভাষ বোস ওই জেতার পরে সভাপতির পদ ছেড়ে দেন। ছেড়ে দিয়ে উনি কংগ্রেসের সঙ্গে বিতশ্রদ্ধ হয়ে উনি দল ছেড়ে দেন এবং ফরওয়ার্ড ব্লক স্থাপন করেন। জ্যাঠামশাই সেই নলিনাক্ষ সান্যাল কিন্তু কংগ্রেসেই থেকে যান এবং 67-68 সাল অবধি কংগ্রেসেই ছিলেন। কখন উনি যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে বিরোধ হলো তখন উনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ওরা বাংলা কংগ্রেসে জয়েন করেন। অজয় মুখার্জি ছিলেন, নলিনাক্ষ সান্যাল ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা। এবং সেখানে নলিনাক্ষ সান্যালের একটা অবদান, একটা ভূমিকা অবশ্য বলতে হবে, খুব কম লোকে জানে। সেই সময় একটা পুলিশ বিদ্রোহ হয়েছিল পশ্চিমবঙ্গে। হ্যাঁ, চমকে উঠবেন না, পুলিশ বিদ্রোহ, যার নেতৃত্ব দিয়েছিলেন তদনীন্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি হাজরা চৌধুরী, সুপ্রসন্ন হাজরা চৌধুরী। তারা বিধানসভা অভিযান করেছিলেন। সেই বিধানসভা অভিযানের সময় প্রায় সব এমএলএরা সব পালিয়ে গিয়ে ঘরে দরজা বন্ধ করেছিলেন। দুজন মানুষ গেটে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, একজন শ্রী নলিনাক্ষ সান্যাল আর একজন পান্নালাল দাস। তারা ঢুকে দেন, যেটা পুলিশের ওই ভদ্রলোককে আমি ব্যক্তিগত পর্যায়ে চিনতাম, কারণ উনি হাজরাতে থাকতেন আমাদের বাড়ির উঠি থেকে বেড়াতে। তার মুখে শোনা, এই জন্য বললাম। আর একটা কারণ, নলিনাক্ষ সান্যাল এবং শশাঙ্ক সান্যাল দুজনেই বাংলার অবিভক্ত যে মন্ত্রিসভা ছিল ফজলুল হক মিনিস্ট্রি স্বাধীনতার আগে, তাতে একজন ছিলেন চিফ হুইপ, মুখ্য সঞ্চালক, আর একজন ছিলেন শিক্ষামন্ত্রী। কাজে বাংলার প্রথম অবস্থায়, স্বাধীনতার আগের অবস্থা থেকেই তারা রাজনীতিতে সক্রিয় এবং সর্বভারতীয় প্রতিষ্ঠিত নেতা। এরপর আছে সমানন্দ সান্যালের কথা, মটর সান্যালকে আমি কাকা ছাড়াও যেভাবে দেখেছি সেটা হচ্ছে একজন ঋষি ত্যাগী মানুষ। কারণ সর্বস্ব দিয়ে দিয়েছিলেন, নিজের কিছু ছিল না, ঘুরে বেড়াতেন একটা গোলা কাঁধে নিয়ে, বিভিন্ন লোকের বাড়িতে খাওয়া দাওয়া পেলে খেতেন, নাহলে খেতেন না। একদম আমি মটর দাদু সম্পর্কে যে তথ্যটা দিয়েছিলাম তার মধ্যেও এটা আছে, আমি দেখেছি। ধন্যবাদ, আমি দেখেছি, এটা ভালো লেগেছে। আমি অনেকে পাঠিয়েছি, সবাইকে বলেছি এটা শেয়ার করি। বিশেষ করে আমার অবগতির জন্য জানাই, এটা আমি এমন একজনকে পাঠিয়েছি যার নাম তোমার ওখানে উল্লেখ করা আছে। তিনি হচ্ছেন হরেকৃষ্ণ কুমারের। আমি ওটা হরেকৃষ্ণ কুমারের নাতিকে পাঠিয়েছি। কারণ হরেকৃষ্ণ কুমারের নাতিকে আমি চিনি, যে এখন লস অ্যাঞ্জেলেসে থাকে, এবং তাকে বলেছি ওর সার্কেলে ওটাকে দিতে, যাতে লোকে জানে। এবার চলে আসি ধনাদার ইতিহাসে। ধনাদার যখন একটাও কাঁচা বাড়ি দেখিনি আমি প্রথম পৌঁছে, অবাক হলাম যে একটা অজ পাড়া গাছ, সেখানে একটা কাঁচা বাড়ি নেই, সব পাকা বাড়ি। মানে আমার না কোনো অবাক লাগে। তারপরে ওখানে চণ্ডীমণ্ডপ, রামনবমী তলা, পোস্ট অফিস, শিক্ষা দীক্ষা একটা অদ্ভুত তার ভাইব্রেশন ছিল, দিলে একটা বোঝে যেত। আর যেটা ছিল সেটা হচ্ছে একটা বড় খেলার মাঠ ছিল, সকালে ওখানে খেলাধুলো করতে। আর প্রচুর খুব বিদগ্ধ আলোচনা, আড্ডার সভা বসত। একটা বড়দের বসতো, একটা মাঝারি বয়সের বসতো, একটা আমাদের মতো ছেলে ছোকরাদের বসতো। ছাদে গিয়ে বড় চৌধুরী বাড়ি, যেখান থেকে আমাদের আগমন, সেই বড় চৌধুরী বাড়ির ছাদে আমিও মাঝে মাঝে আসলেও সেই ছাদে গান বাজনা আসর করতো, সেখানে আমি বসতাম। আমি গান করতে পারতাম না, কিন্তু আমি শুনতাম বা সঙ্গ দিতাম। ধরাদাই যখন এইরকম চলছে, নলিনাক্ষ সান্যাল ইলেকশনে দাঁড়িয়েছেন। সেই ইলেকশনের পরে উনি জিতেছেন হারেছেন সেটা যাচ্ছি না, যেটা করলেন ওই ওখানে যাতায়াতের রাস্তা তৈরি করার জন্য উনি
অ্যাসফাল্টাম রোড করে দিলেন একদম করিমপুর থেকে ধনাদহ। কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে দিয়ে উনি প্রথম বাস চালালেন, করিমপুরে এসে থেমে যেত ধনাদহ। আর আমাদের এই বাড়ির একটা বাইরের অংশ, যেটা সম্বল জ্যাঠামশাই বা শ্বশুর প্রশাসনের অংশ ছিল, সেখানে বাইরের অংশটাতে ড্রাইভার কন্ডাক্টররা যেহেতু রাত্রে ফিরে যেত না, একটাই বাস চলতো, সকালে আসতো, আবার পরের দিন সকালে ওরা ফেরত যেত, আবার পরের দিন ওখান থেকে যেটা সকালে আসতো তারপরের দিন চলে যেত, তো সেটা রাত্রির ওখানে থাকতো। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ইলেকট্রিসিটি হলো। ধনাদা এখন তো অসম্ভব উন্নতি করেছে, দেখে ভালো লাগলো যে এখনও ধনাদা গ্রামে, আজকে আমি গেছিলাম, আজকে মানে আমি এবারে এখানে এসেছি আজকে 16 তারিখে, 16ই নভেম্বর 2025-এ। যে আমার ইন্টারভিউ নিচ্ছে তার কাছে আমি কৃতজ্ঞ এই জন্যে, অনেক কিছু তথ্য আমাকে আগে দিয়েছে, যেটা আমাকে সাহায্য করেছে ধনাদায় গিয়ে নতুন করে জায়গাগুলো খুঁজে বার করা। আসলে এগুলো আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, উনি তো এখন বেঁচে নেই, বাবা তো ওই স্কুলেরই হেডমাস্টার মশাই ছিলেন। আর হ্যাঁ, ইনসিডেন্টালি আজকে আমি ওই স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে আজকে আমার অনেক বর্তমানে উনি ডেকে নিয়ে গেলেন। তোমার বাবার নাম করলাম, উনি প্রণাম করলেন, বললেন আমি ওনার ছাত্র। আচ্ছা, বললাম আমি ওনার ছাত্র, ওনার কাছে শিখেছি। শিখাদির নাম করলাম, বললাম আমি শিখাদির কাছে শিখেছি। অদ্ভুত হাসি মিষ্টি মুখ এবং পড়াতেন খুব মন দিয়ে। তারপরে নাম বললো, আমার বাবা কাকাকে তো চিনবেন। আর আমার কাকা, বিশেষ করে যশোর সান্যাল ডাকনাম ছিল অনিরুদ্ধ সান্যাল, কাকা রেগুলার প্রত্যেক বছর রুটিন করে কোনো পুজো হয়নি যে পুজোতে কলকাতায় থাকে, বিজয়া সম্মেলন করতো, সেখানে সব গান বাজনার আসর হতো, একবারে কালী পুজো পার করে যেত। আমরা কোনোদিন কোনো পুজোয় কাকাকে আমাদের জ্ঞানত কখনো আমরা কলকাতায় পাই। বাবার ধনাদা গ্রামে আসার অত রেগুলার ছিল না, তার একটা বড় কারণ আমার বাবা সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়ান রেড ক্রসের অল ইন্ডিয়া সেক্রেটারি ছিলেন, অবৈতনিক সেক্রেটারি ছিলেন। সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন, যেটা কলকাতায় যারা ব্রিগেড চলে, অ্যাম্বুলেন্স চলে, আমার বাবা তার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। এবার ব্যাংকিং সেক্টরে আমার বাবার একটা অবদান আছে। এই এখন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেখানে আমার বাবা রিজিয়নাল ম্যানেজার ছিলেন। প্রচুর আন্দোলন করেছেন তার আগে, বাঙালিদের চাকরি দিত না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাবিদের দিত, সেই দিয়ে বাঙালিদের চাকরি দেওয়া নিয়ে বহু হয়েছে। এখন তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সর্বভারতীয় ন্যাশনাল ব্যাংক। ধনাদা গ্রামের কথা যে কোনো সময় হতো, আবার যেটা ভালো লাগতো, এই প্রত্যেকেই ওই একটা ব্যাপারে সব দুর্বল ছিল, সেটা হচ্ছে ধনাদা গ্রাম। তার কারণ এখন বড় হয়ে এই বয়সে এসে বুঝতে পারি যে তাদের তো নারীর টান ছিল, কারণ আমি এখানে জন্মাইনি, আমি এখানে ইন্টারমিডিয়েটলি এসে থেকেছি, কিন্তু আমি এখনও এই সময়ও আমার নারীর টান অনুভব করি। ভালো লাগছে বলতে, আমার দুই ছেলেই বিদেশে থাকে, তারা প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত বললে অতিশয়োক্তি হবে না। তারা আজকেই ফোন করেছে, আমি বলছিলাম যে ইন্টারমিডিয়েটে থাকে, যে আমরা জানুয়ারিতে আসবো, ওগুলো আমি সব ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা নেই। ওরা আমাদের দেশের বাড়িটা দেখতে চায়, কিছু করতে পারলে করতে চায় এখানকার জন্যে। আমরা ধনাদায়ের জন্য কিছু করতে পারলে আমরা সান্যাল হিসেবে সত্যি গর্বিত হব। নমস্কার। না, আমি যেটা বলছি যে সান্যালদের প্রথম পুরুষ লক্ষ্মীকান্ত সান্যাল, তিনি কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, তার কারণ হচ্ছে লক্ষ্মীকান্ত সান্যাল আমাদের সমস্ত সান্যালদের একই জায়গায়। কারণ আমাদের যে প্রথম যিনি কনৌজ থেকে এসেছিলেন, যার ষষ্ঠ পুরুষ হচ্ছেন লক্ষ্মীকান্ত সান্যাল। তার আগে প্রথম যিনি সুধানিধি মিশ্র, তারপরে যিনি এসেছিলেন তার ছেলে হয়েছিল মেধাতিথি ওঝা। তারপরে থেকে এসে সান্যাল হলো, সড়ক থেকে গিয়ে তারপরে বাংলাদেশ থেকে হয়ে, এবং ওই সান্যালের যে বংশরা, তারাই বিভিন্ন জায়গায় সান্যাল, এবং সারা পৃথিবীর সান্যালরা রক্ত এক হতে যাবে, তার মানে হচ্ছে সান্যালরা হয়, সে সান্যাল এক রক্তের, তার মানে হচ্ছে সান্যালরা। সেই জন্যে আমরা একটা চেষ্টা করছি, আমি জানি না কতটা সফল হব, একটা সান্যালদের ইতিহাস লেখা। এবং আমার এখন নাম বলবো না অন ক্যামেরা, খুব নাম করা একজন সান্যাল এখন ইন্ডিয়াতে, ভারতবর্ষে খুব প্রতিষ্ঠিত, খুবই ইয়েতে আছে, সেও এটা চেষ্টা করছে সান্যাল বংশের ইতিহাস নিয়ে কিছু কাজ করার। তো যেহেতু যে প্রতিবেদক নিজেও চেষ্টা করছে, তো আমি যতটা পারবো আমার ক্ষমতা অনুসারে সেই সব কাগজপত্র দিয়ে ধনাদা গ্রাম সান্যালদের ইতিহাস, সেইটাকে যতটা রেকর্ডেড করে রাখা যায় সেটার চেষ্টা করা, নেট দুনিয়া পায়, এবং আগামী দিনে
আমার এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে পুরনো জিনিসগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে বাঁচিয়ে রাখা। ঠিক, ধন্যবাদ, একদম।